ধরনের গণজাগরণ মঞ্চ নয়, গণ আদালতি সফল। ঠিক আছে, সরকারি দল হিসেবে থাকবেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অপরপক্ষে বিরোধী দল মহসিনহর ডিবেটিং ক্লাব, নন্দিত নরক। বিতর্কের সকল নিয়মাবলী, বিশেষত যেহেতু এটি সংসদীয় পদ্ধতি, আমরা ধারণা করছি আপনারা সকল নিয়মাবলী খুব ভালোভাবে জানেন। তবুও আপনাদের স্বার্থে যেহেতু আমাদের বিচার কার্য পরিচালনার জন্য একটি নিয়ম দেওয়া হয়েছে কর্তৃপক্ষ থেকে, সুতরাং আমি একটু বলে দিতাম, প্রচলিত বাংলা শব্দের পরিবর্তে অপ্রয়োজনীয় ইংরেজি অন্য কোনো ভাষার শব্দ ব্যবহার করা যাবে না, এতে নাম্বার কাটা যেতে পারে। চতুর্থ মিনিটের পর কোনো অবস্থাতেই পয়েন্ট অফ ইনফরমেশন তোলা যাবে না। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে বিরোধী দলের নেতা 1 মিনিট সময় পাবেন তাদের দলীয় অবস্থান নির্ধারণের। শেষ মিনিটেও পয়েন্ট অফ অর্ডার এবং প্রিভিলেজ তুলতে পারবে, এটি সবচেয়ে বড় কথা। আর একটি জিনিস, যদি আপনাদের প্রতিপক্ষ ইনফরমেশন না নিতে চায় তাহলে দয়া করে বারবার উঠবেন না। যদি একজন বলেন আমি আর নিব না, দয়া করে উঠে বিতর্কের পরিবেশ নষ্ট করবেন না, কারণ আমাদেরই সমস্যা হয়ে যায়। বারবার পয়েন্ট অফ ইনফরমেশন আমরা বুঝতে পারি না তুমি কি বলতে চাচ্ছেন। যদি না নিতে চাই, কিন্তু না নেওয়াটাও আবার খারাপ, কারণ এখানে মার্কিং আছে এই যে পয়েন্ট অফ ইনফরমেশন না নিতে দেয়। তো এগুলো ভালোভাবে খেয়াল রাখবেন। সবাইকে আবার অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের এই প্রস্তাবটি সংসদে উত্থাপনের অনুরোধ। বিচার কার্য শুরু হয় এবং বিচার কার্য শুরু হওয়ার পরবর্তীতে কিছু মানুষের সাজাপ্রাপ্ত হয়। এই সাজাপ্রাপ্ত করার পর 1977 সালে মাননীয় স্পিকার বঙ্গবন্ধু হত্যার পরবর্তীতে এই ইয়াটি মাননীয় স্পিকার ধ্বংস হয়ে যায়। এটিতে যাওয়ার জন্য একটি জিনিস মিস করেছে, সেটি হচ্ছে আজকের বিতর্কটি তৃণমূলের প্রতি বিতর্ক হবে এবং তৃণমূলের বিতর্ক থেকে আসলে দেখাতে হবে আমাদেরকে যে গণজাগরণ মঞ্চটি নয়, আসলে গণজাগরণ গণ আদালত যেটি ছিল সেই আদালতটি দ্বিতীয় সফল এবং এই আদালতটি সফল হওয়ার পরবর্তীতে গণজাগরণ মঞ্চটি আসলে যেটিতে ছিল 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এর পরবর্তীতে সেই দালাল আইনটি যে বাতিল করা হয় এবং দালাল আইন বাতিল করার পরবর্তীতে এই বিচার কার্য থেমে যায়। থেমে যাওয়ার পরবর্তীতে যেটা হয় জাহানার তারা নিউ কমিটি হয়ে সেটি হচ্ছে একটি আন্দোলন প্রতিষ্ঠা করে, যখন যা গোলাবাজিকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং গোলাবাজিকে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং তাকে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতিকে রাজনীতি করার সুযোগটি দেওয়া হয়। এবং তারপর পরবর্তীতে জাহানার এবং এই আন্দোলনটি প্রতিষ্ঠিত করে এবং আন্দোলনটি প্রতিষ্ঠিত করার মাধ্যমে একটি গণ আদালতের জন্ম দেন এবং সেখানে গোলাবাজিনের বিচার কার্য পরিচালনা করা হবে বলে ঘোষণা দেন। এবং সেখানে যেদিন আদালত গঠন করা হয়েছিল সেদিন সারা ঢাকা শহরে 144 ধারা জারি করা হয়, যাতে সেখানে মানুষ উপস্থিত না হতে না পারে। তারপর পরবর্তীতে তার পরবর্তীতে মানুষের সেখানে লাখ পরিমাণ মানুষের সমাগম ঘটেছিল। মানুষের সেখানে বিচার কার্যটি সম্পূর্ণ হয় এবং বিচার কার্যের ফলাফল যেটি ছিল সেখানে গোলাবাজিনের বিরুদ্ধে 30টি অভিযোগ আনা হয় এবং সেগুলো সম্পূর্ণভাবে প্রমাণিত হওয়ার পরবর্তীতে গোলাবাজিকে ফাঁসি দেওয়া হয় এবং সেটি বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে অনুরোধ করা হয় যে সরকার যাতে এটি বাস্তবায়ন করে, যেহেতু এটি গণ আদালতের একটি রায় এবং জনগণের একটি রায়। মাননীয় স্পিকার এবং মাননীয় স্পিকার এই পরিস্থিতিতে যখন গণমাধ্যমে ফাঁসি দেওয়া হয় সেটি ছিল গণ আদালতের একটি সাফল্য, যে উদ্দেশ্যটি নিয়ে গণ আদালত প্রতিষ্ঠিত হয়েছিল সেই আদালতের একটি সাফল্য যে তাকে অভিযোগগুলো প্রমাণিত করে সরকারের কাছে এই অভিযোগটি বাস্তবায়ন করার জন্য এই রায়টি বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হয়েছিল এবং ইতিবাচক সারাটি প্রমাণ মাননীয় স্পিকার পাইছে। 144 ধারা উপেক্ষা করে লাখ পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিল। একটু পরে নিচ্ছি বসে মাননীয় স্পিকার
এরপরে আসি গণজাগরণ মঞ্চের যে কথাটি 5 ফেব্রুয়ারি যখন কাদের মোল্লার ফাঁসি না দেওয়া হয়, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় মানুষকে, তখন বাংলার সমস্ত যুব সমাজ পরের দিন সেখানে জমায়েত হয়ে প্রতিবাদটি জানাতে থাকে এবং প্রতিবাদটি জানার পদ্ধতিতে মানুষের 2 দিন পরে মানুষের সেখানে জাহানারা ইমামের একটি ব্যানার টাঙানো হয় যে আমাদের জাহানারা ইমাম যে চেতনার বীজটি বুনে গিয়েছিলেন সেই চেতনার বীজটি আমরা আজও লালন করছি এবং আজও লালন করে গণ আন্দোলন যেই ধরনের কার্যক্রমটি শুরু করেছিল সেই কার্যক্রম আমরা চালিয়ে যাবো, যেমন যুদ্ধপরাধীদের বিচারটি যাতে আমরা করতে পারি মানুষের বিচারটি করার পরবর্তীতে মানুষের যেটি প্রমাণিত হয় যে গণ আদালত যে উদ্দেশ্য নিয়ে যেই চেতনাটি লালন করেছিল, যে চেতনাটি পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে চেষ্টা করেছিল মানুষ স্পিকার, সেই চেতনাটি মানুষ স্পিকার আজ গণজাগরণ মঞ্চ লালন করে এসেছে এবং গণজাগরণ মঞ্চ আজ কিন্তু সেই ধারাটি বজায় রাখার চেষ্টা করেছে। এখন এই যে তুলনামূলক বিতর্কের কথাটি বলেছিলাম মানুষ স্পিকার, সেই তুলনামূলক বিতর্কের যে আসলে কি দাঁড়ায় যে গণ আদালতের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটি আসলে মানুষ স্পিকার গণজাগরণ মঞ্চ কার্যকর করার চেষ্টা করেছে এবং সরকারের কাছে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে যে আসলে যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়া দরকার, গোলাম আজমের ফাঁসি দেওয়া দরকার এবং এদের নাগরিকত্ব বাতিল হওয়া দরকার, জামাত ইসলাম নিষিদ্ধ হওয়া দরকার মানুষ। অর্থাৎ যেই চেতনা নিয়ে গণজাগরণ মঞ্চ সেই চেতনাটি আসলে সেই গণ আন্দোলন থেকে এসেছে, সেই জাহানারা ইমাম থেকে এসেছে, সেটি প্রমাণ আমরা পাই যখন জাহানারা ইমামের ব্যানারটি ঝুলে রাখা হয় এবং আমাদের চেতনা। তাই যেহেতু গণজাগরণ মঞ্চ গণ আদালতে কি ফসল তাহলে পাওয়া যায় গণজাগরণ মঞ্চ কখনো অধিকতর সফল নয় গণ আদালতের, যেহেতু এটি একটি ফলাফল। ধন্যবাদ। প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। গণজাগরণ মঞ্চ নয়, গণ আদালতি অধিকতর সফল। মাননীয় বিরোধী দলীয় নেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য সংসদে সুযোগ দেওয়া হচ্ছে। ধন্যবাদ স্পিকার। আজকে সংসদ উচ্চ প্রস্তাবটি ছিল গণজাগরণ মঞ্চ নয়, গণ আদালতে অধিকতর সফল। আমাদের সরকারি দলের যিনি প্রথম বক্তা রয়েছেন প্রধানমন্ত্রী, তিনি লম্বা সময় ধরে ইতিহাস থেকে ব্যাখ্যা করেছেন যে আসলে গণ আদালত কি ছিল এবং শেষ মুহূর্তে এসে যে গণজাগরণ মঞ্চ আসলে কি কি কাজ করছেন এবং তিনি এটি দেখানোর চেষ্টা করেছেন যে গণজাগরণ মঞ্চ আসলে গণ আদালতের কি ফলাফল। উল্টো দিকে দাঁড়িয়ে আমরা যেটা দেখাতে চাইবো যে সেটি ছিল একটি সম্পূর্ণ ভিন্ন একটি দশক 92 এর সময় এবং আজকে এই 2010 এর পরের সময় এসে 2013 সময় এসে যদিও একই উদ্দেশ্যের কারণেই দুটো আন্দোলন কাজ করেছে, দুটো আন্দোলন সম্পূর্ণভাবে ভিন্ন ভিন্ন জায়গা থেকে পরিচালিত হয়েছে, তাদের কিছু ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে এবং তারা যে জায়গাটিতে ব্যর্থ হয়েছেন তারা যে অধিকতর সম্পর্কে একসাথে সংগ্রাম করতে গিয়েছেন যে সেখানে উদ্দেশ্য সফল হওয়ার কি ব্যাপার থাকবে এবং ইতিবাচক সাড়া থাকবে, সেই জায়গাটি থেকেই দেখিয়ে দেবো এই দুটো আলাদা আলাদা সময়ে এসেই কখনোই গণ আদালতের প্রতি অশ্রদ্ধা না দেখিয়ে দেখা যায় যে গণজাগরণ মঞ্চ বরং তুলনামূলকভাবে তাদের উদ্দেশ্য বেশিরভাগ ভাবে সফল হয়েছে এবং তারা আরো বেশি ইতিবাচক সাড়া করতে চাইছে। এটাকে কিভাবে দেখাতে চাই মানুষ স্পিকার সকলের প্রশ্নটা আপনি ওনার এখন বলেছেন উদ্দেশ্য সফল হবে। এখন তারা যখন বলেন যে গোলাম আজমকে ফাঁসি দেওয়া হয়, তার মানে হচ্ছে গোলাম আজমকে প্রতীকী ফাঁসি দেওয়া হয়, কিন্তু সেই রায়ের লিপিটি যখন সরকারের কাছে পাঠানো হয় সরকার উল্টো গণ আদালতকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে এবং আমরা দেখতে পাই এই পুরো জায়গাটি স্থিমিত হয়ে যায় যখন জাহানারা ইমাম 1995 সালে মারা যান এবং যে সমস্যাটির কথা আমরা বলছি ওই সময় যে ঘাতক দালাল নির্মূল কমিটিটি তৈরি হয় তাদেরকে আমরা 96 পরবর্তী প্রেক্ষাপটে বা 2000 পরবর্তী প্রেক্ষাপটে সেই যে আন্দোলনের যে জোয়ারটি রয়েছে সেটিকে আর টিকিয়ে রাখতে দেখতে পারি না। এই যে দেখতে পারি না এই কারণেই আমরা বলছি যে গণ আদালত 92 থেকে 94 এর মধ্যে যে মানুষের মধ্যে যে চেতনার উন্মেষটি ঘটাতে পেরেছে সেটিকে আর টিকিয়ে রাখতে পারেনি। 96 পরবর্তী প্রেক্ষাপটে বা 2000 পরবর্তী প্রেক্ষাপটে তার যে অবশিষ্টাংশটি রয়েছিল যে ঘাতক দালাল নির্মূল কমিটি সেটি সে অর্থে সফল ছিল না। এবার চলে আসি যখন আমরা দেখি যে 2008 এর পরে আবার মানুষের মনে একটি জোয়ার আসতে শুরু করে, যে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে একটি মতামত আসতে শুরু করে, কিন্তু নানা বহিঃশক্তির প্রভাবে আমরা দেখেছি সরকার বিভিন্ন সময় টালমাটাল অবস্থায় চলে যায় যে আসলে কি জনগণ তাদের সাথে রয়েছে কিনা এই জায়গাতে। সেইখানেই আমরা দেখি যখন এই মানবতা বিরোধী অপরাধকে বিচার করার যে ট্রাইব্যুনাল তারা যখন কাদের মোল্লাকে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও যাবজ্জীবন কারাদণ্ড দেয় তখন একটি জন উন্মেষ ঘটে, কিন্তু এটি কোনো একজন নেতা বা একজন ব্যক্তির পেছনে নয় বরং স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সংগঠন বিভিন্ন পর্যায়ের মানুষ গণমাধ্যমের মাধ্যমে সবাই একসাথে একত্রিত হয়। ফলাফল যেটি হয় সেটি হচ্ছে সরকার তখন সেই জনমানুষের চাপে বাধ্য হয় যে সাংবিধানিক প্রক্রিয়াটি চালাতে 90 দিন সময় লাগতো জনগণের চাওয়ার কারণে তারা এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে আপিল করার সুযোগ দেয় এবং সেই জায়গায় আর অপরাধীদের আপিল করার সুযোগ থাকে না, যার ফলাফল আমরা দেখতে পাই যে কাদের মোল্লার ফাঁসিটি কিন্তু নিশ্চিত হয়, সাইদির ক্ষেত্রে আমরা দেখতে পাই তার কারাদণ্ডটি দেওয়া হয়। আপনি বলেছেন গণজাগরণ মঞ্চ সফল বুঝলাম, যখন আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইস্তেহারে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি রাখে সেটি আসলে কোথা থেকে ছিল? ঘাতক দালাল নির্মূল কমিটি
যে রাজধানী কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে আন্দোলনটি করেছিল তার ফলশ্রুতিতে আওয়ামী সরকার বুঝতে পারতে হয় যে এটি আসলে তরুণদের চাওয়া থেকে আসলে কিন্তু আওয়ামী লীগ দাবি করে আসছে যে তারা স্বাধীনতা সম্পর্কে সত্যি সেই হিসেবে আসলে 96 সময় থেকে তাদেরকে এই আন্দোলনকে আরো বেগবান করার কথা ছিল। তারা যে কথাটি বলছেন যে 2008-এর যে সময় যে নির্বাচনী ইশতেহারে এই যে ব্যাপারটি এসেছে, কিন্তু তারপরে আমি কিন্তু মাত্র এই প্রেক্ষাপটটি বিশ্লেষণ করলাম যে কাদের মোল্লার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও এই বিচার কার্যটি তাদের সরকারের একদম শেষ সময়ে এসে শুরু হয়, 3.5 বছর বা 4 বছরের সময় আছে, এবং তারপরে আমরা দেখতে পাই যে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও তার সর্বোচ্চ শাস্তির বদলে তাকে ফাঁসি, তাকে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। সেই সময় কিন্তু এই গণনিবেশটা ঘটে, এবং এই গণনিবেশটাকে আমরা সকল এই কারণে বলছি, আমরা আজকে যে প্যারামিটারগুলো দিয়ে যাচ্ছি যে কার্যকারিতার যে জায়গাগুলো, সেটি হচ্ছে এটি একটি স্বতঃস্ফূর্ত গণজোয়ার ছিল, এখানে কোনো একজন নেতার ডাক দেওয়ার প্রয়োজন পড়েনি, এবং তাতে যেটা হয়েছে সরকার এখানে বাধ্য হয়েছে, সরকার এখানে সকল বৈষম্যের চাপ উপেক্ষা করে এই জনমানুষের কথা শুনেছে, কাদের মোল্লার ফাঁসি হয়েছে, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এই গত 21 বছরে এই যে যুদ্ধাপরাধীদের চক্রটি যেভাবে শিকড় ছড়িয়েছে, তাদের যে অর্থনৈতিক শক্তি দাঁড়িয়েছে, তারা যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, একটি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যে তাদের মেরুদণ্ডটি টিকে রয়েছে, তাদের যে বৈশক্তিগুলো চিহ্নিত হয়েছে, এবং তাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান তারা প্রশাসনে স্থান করে নিয়েছে, রাজনীতিতে স্থান করে নিয়েছে, এই পুরো জায়গাটি গণজাগরণ মঞ্চ পুরো সবার সাথে উন্নত করে দিয়েছে। এবং এটার ফলে যেটা হয়েছে যে জনগণ সেই জায়গাটিতে তাদের সাথে এক ধরনের যোগাযোগ স্থাপন করতে পেরেছে। অনেকে বলতে পারে যে গণজাগরণ মঞ্চের পরবর্তীতে বিতর্কিত হয়ে যাওয়ার কথা, অথচ আমরা আগেই বলছি যে এই চক্রটি একটি বিশাল একটি চক্র, এবং এখানে প্রশমিত করার সুযোগ থাকে। কিন্তু আমরা যদি একদম 5 ফেব্রুয়ারি থেকে ফিরে যাই, সেই প্রথম 14 দিনে মানুষের ভেতরে এবং মানুষের হৃদয়ের ভেতরে যে সেই উন্মেষটি ছিল, সেই চেতনাটি ছিল, সেটিকে জাগিয়ে আজকের দশক এবং আজকে সম্পূর্ণ নতুন বিশ্ব, সম্পূর্ণ নতুন দিনে এই যে পুরো তাদের যে কাঠামোটি সেটি সবার সামনে নিয়ে আসা হয়, এবং তাদের মোল্লার যখন ফাঁসি হয়, মোল্লার আদমকে যখন চিহ্নিত করা হয় যে শাফিউল লুমি হত্যাকারী হিসেবে, যখন আলেকজান্ডার মোহাম্মদ মুজাহিদকে চিহ্নিত করা হয়, যখন বাচ্চু রাজা খানের ফাঁসি তাদের দেওয়া হয়, এই জায়গাগুলো থেকে আমরা বলতে চাচ্ছি যে আজকের দিনে যে গণজাগরণ মঞ্চ আজকের হিসেবে আমরা যদি সেই গণ আদালতের সাথে তুলনা করি, অনেক বেশি বিস্তৃত, অনেক বেশি কার্যকর এই সময়ের মধ্যে, যেখানে গণ আদালত কেবল প্রথম ফাঁসি দিয়েছিল এবং সেখানে তাদের 95 পরবর্তী প্রেক্ষাপটে সীমিত হয়ে গেছে, সেখানে গণজাগরণ মঞ্চের যে মেসেজটি ছিল, যে বার্তাটি ছিল, সেই বার্তাটি গণমানুষের মাঝে ঢুকে গেছে। গণজাগরণ মঞ্চ এখন থাকুক আর নাই থাকুক, সেই যে বার্তাটি যে থেকে গেছে সেটি ইতিবাচক সাড়া পেয়েছে তাদের প্যারামিটারে, তাদের প্রদত্ত নিয়ামকে, এবং সেটি সফল আমরা যে উদ্দেশ্য করে দেখিয়েছি। এই কারণে আমরা মনে করি প্রস্তাব কাছে সঠিক ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতাকে। এ পর্বে মাননীয় মন্ত্রীকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হচ্ছে। আজকে বিতর্কটি তুলনামূলক বিতর্ক, এবং এখানে আমরা দেখতে যাচ্ছি গণ আদালতের ভূমিকা, গণ আদালতের অধিকতর সফল গণজাগরণ মঞ্চ থেকে। মাননীয় স্পিকার, আজকে 2008 সালে নির্বাচনী ইশতেহারে যখন যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুটি আনে আওয়ামী লীগ, সেটার ভূমিকা আসলে কাদের ছিল? 2006 থেকে 8 সালে ঘাতক দালাল কমিটির পরপর অনেকগুলো উল্লেখযোগ্য আন্দোলনের পরে আওয়ামী লীগ সরকার এই নির্বাচনের এই ইশতেহারে তাদের এই ইস্যুটিকে যোগ করে, এবং পরবর্তীতে সেই আন্দোলনটি আরো বেশি, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটি আরো বেশি উল্লেখযোগ্যভাবে আমাদের দেশে প্রচলিত হতে থাকে। মাননীয় স্পিকার, এটি একটি উদাহরণ দিলাম যে ঘাতক দালালের সাহস। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে দেখাবো কেন আমরা বলতে চাচ্ছি গণ আদালত গণজাগরণ মঞ্চ থেকে বেশি সফলের অধিকারী। কেননা প্রথমেই বলে গিয়েছি গণ আদালতের যে আজকে উৎস, আজকে তাদের চেতনার যে উৎসটি বা জন্মটি, সেটি এসেছিল জাহানারা ইমাম শাহরিয়ার কবিরের আদর্শের সেই গণ আদালত থেকে। মাননীয় স্পিকার, অর্থাৎ গণ আদালতের চেতনার পরবর্তী ফলাফলটি হচ্ছে আজকে গণজাগরণ মঞ্চ, এটি আজকে সর্বস্বীকৃত। আজকে মাননীয় স্পিকার, ব্যাখ্যায় আছে যে আজকে দেখুন তারা বলল ভিন্ন দশক এবং বিভিন্ন বৈশিষ্ট্যের দুটি আন্দোলন, কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু একই। যে চেতনা জাহানারা ইমাম নিয়ে গণ আদালত করেছিলেন, আজকে কিন্তু গণজাগরণ মঞ্চে সেই সব যুদ্ধাপরাধী এবং দালালদের বিচারের জন্যই আজকে গণজাগরণ মঞ্চ। আজকে তারা বললেন গণজাগরণ মঞ্চ কেন বেশি সফল? আজকে যে পরিবেশ, আজকে যে সরকারি সুযোগ সুবিধা, আজকে যে সরকারি নিরাপত্তা বেষ্টনী, তার একাংশ যদি জাহানারা ইমাম গণ আদালত 92 সালে পেতেন, তাহলে অবশেষে অধিকাংশ সফল হতো। আজকে কোন সিচুয়েশন, আজকে 144 ধারা জারি হওয়ার পরেও মানুষ এখানে লাখো মানুষের সমাগম ঘটে জাহানারা ইমামের ডাকে সেই সব দালালদের এবং যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, তাহলে আজকের মতো এরকম পুলিশ
আজকে অনেক অনেক বেশি অংশে আজকে জাহানারা ইমামের গণ আদালত সফল হলো। জি আপনার পয়েন্ট। আচ্ছা, ভাষা আন্দোলন থেকে আমরা চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি, একটু বলে নিন তাহলে কি ভাষা আন্দোলন বেশি সফল না মুক্তিযুদ্ধ? অবশ্যই মাননীয় স্পিকার, ভাষা আন্দোলন অনেক বেশি সফল হবে, কেননা মুক্তিযুদ্ধ যদি আজকে ভাষা আন্দোলনে শুধুমাত্র ভাষার জন্য প্রাণ দিতে পেরেছি, এই দৃষ্টান্ত দেখার পরে আমি আজকে যখন পুরো দেশ নিয়ে প্রশ্নটি উঠে আমি আরো বেশি মাত্রায় প্রাণ দিতে এগিয়ে গিয়েছি, তাহলে অবশ্যই ভাষা আন্দোলনের সেই চেতনার সেই ভূমিকাটি আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। আজকে মুক্তিযুদ্ধ সফল, আজকে ভাষা আন্দোলন সফল, চেতনার বিষয়টি নিয়ে চিন্তা করলে অবশ্যই ভাষা আন্দোলন অধিকতর সফল, কারণ ভাষা আন্দোলন থেকে সেই দৃষ্টান্ত না নিয়ে কখনোই আজকে মুক্তিযুদ্ধে এত বেশি সমর্থন, এত বেশি অংশগ্রহণ সম্ভব হতো না। আজকে মাননীয় স্পিকার সহজ একটি উদাহরণ দিই, আমি যে একজন বিদ্যার্থী, আমার যে সন্তান হবে, আমি যদি তাকে একজন বিদ্যার্থী হিসেবে চাই এবং একসময় সে যদি দেশের উল্লেখযোগ্য বিদ্যার্থী হয়, তাহলে তার যে সাফল্য, সে একজন নিজে বিদ্যার্থী হিসেবে সফল হবে এবং একজন মা হিসেবে বিদ্যার্থী হিসেবে আমিও সফল হব। স্বাভাবিকভাবে আমার সফলতা তার থেকে বেশি হবে। আমি এই উদাহরণটা কেন দিলাম মাননীয় স্পিকার? আজকে যখন আমি গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে জাহানারা ইমাম এবং অন্য সবার প্রতি সেই চেতনা থেকেই আরো বিশাল পরিসরে নিজেকে সফল হিসেবে দাবি করতে চাই, তাহলে এই সফলতাটা আজকে আসার জন্য যে জন্ম বা উৎস, স্বাভাবিকভাবে সেটা অনেক বেশি সফল হয়ে যায়। আজকে বিতর্কের বিষয় সেই জায়গায়, আজকে আমরা দুটি ভিন্ন দর্শক কিংবা ভিন্ন বৈশিষ্ট্যের কথা বলে কিংবা দুটি উদ্দেশ্য যখন আমরা দেখাই একই, তখন অবশ্যই প্রথম যেখান থেকে আজকের জন্ম, আজকে আমাদের এই অবস্থা, সেটি আজকে কখনো মাননীয় স্পিকার এই আন্দোলন, গণ আদালতের যে চেতনা, সেটি স্থিমিত হয়ে যায়নি। প্রথম উদাহরণ, স্থিমিত হয়ে গেলে গণজাগরণ মঞ্চ আসতো না। মাননীয় স্পিকার, গণজাগরণ মঞ্চের সেই চেতনাটুকু যদি আজকে স্থিমিতই হয়ে যেত, তাহলে সেটা আজকে আসতো না। এটি একটি উদাহরণ। আরেকটি হচ্ছে আজকে জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী কিংবা প্রেস ক্লাবে যে মানববন্ধন করার মাধ্যমে সেই আদালতের সময় তাকে যে রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা করা হয়, এই সকলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কিন্তু ধাতব দলের কমিটি এগিয়ে গিয়েছে এবং মানুষের বামপন্থী দলগুলো কিংবা স্বাধীনতা সপক্ষ শক্তিগুলোর তাদের উল্লেখযোগ্য পরিমাণ সমর্থনও ছিল। তাহলে কখনোই আজকে গণ আদালত মঞ্চ স্থিমিত হয়ে গিয়েছিল কিংবা থেমে গিয়েছিল, এই কথাটি ঠিক থাকে না মাননীয় স্পিকার। আজকে পরিবেশ, সরকারি প্রভাব এবং অন্যান্য বিষয়গুলোকে আমরা কখনোই ইগনোর করে যেতে পারবো না। আজকে আমাদের দেখতে হবে গণজাগরণ মঞ্চ যতটুকু সফল হয়েছে, এটার পিছনে কোন কোন ইস্যুগুলো আজকে বেশি পরিমাণে প্রভাবিত করেছে। আজকে যদি সেই জিনিসগুলো আমরা গণ আদালতের সঙ্গে চিন্তা করি, তাহলে দেখবো গণ আদালত অনেক বেশি এগিয়ে যেত এবং অনেক বেশি সফল হতো। সুতরাং রেজাল্ট কিংবা পরিসরতা নিয়ে আমরা চিন্তা করে আজকে এই বিষয়টি কাজ করতে পারবো না। আজকে আমাদের দেখাতে হবে উৎস যদি গণ আদালত হয় এবং সেই চেতনার মূল উৎস যদি গণ আদালত হয়, অবশ্যই গণ আদালত, গণজাগরণ মঞ্চ কিন্তু অনেক বেশি সফল। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। আসলে সংসদীয় কমিটিতে আমরা একটু আলোচনা করছিলাম বিতর্কটি কোন দিকে যাচ্ছে, ফলাফলের দিকে যাচ্ছে নাকি চেতনার দিকে যাচ্ছে, এটি নিয়ে আমাদের পুরো আলোচনা হচ্ছিল। আমরা আরো বিতর্ক শুনবো মাননীয় বিরোধী দলীয় উপনেতাকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, একদম প্রথমেই কয়েকটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। সেটি হচ্ছে মাননীয় স্পিকার, আজকে মাননীয় সরকার দল যে সকল ভুলগুলো করেছেন, তাদের দুর্বলতাগুলো মাননীয় স্পিকার প্রথমেই পরিষ্কার করছেন। মাননীয় স্পিকার, খেয়াল করে দেখুন, তারা প্রথমে শুরু করছেন এরকম করে যে আজকে গণ আদালত সেটি অধিকতর সফল কেন? কারণটি হচ্ছে মাননীয় স্পিকার, তাদের অধিকাংশ মানুষের সাড়াটি তারা পেয়েছিল। অর্থাৎ তারা যেহেতু ইতিবাচক সাড়াটি পেয়েছে, তাহলে তুলনামূলক আলোচনায় গণজাগরণ মঞ্চের তুলনায় তাদের ইতিবাচক সাড়া বেশি ছিল মাননীয় স্পিকার। প্রথম বিষয় ছিল এটি। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, চতুর্থ মিনিটে তিনি আবার বললেন যে আসলে অধিকতর সফলতার যে প্যারামিটারটি, সেটি ইতিবাচক সাড়া চাইতেও মাননীয় স্পিকার অন্য যে বিষয়ে প্রাধান্য পাবে, সেটি হচ্ছে চেতনার উন্মেষ। অর্থাৎ গণজাগরণ মঞ্চের যে চেতনার উন্মেষটি, সেটি গণ আদালত ছিল কিনা মাননীয় স্পিকার, অর্থাৎ বীজ রোপণের যে বিষয়টি, সেটি গণ আদালত থেকে এসেছে কিনা। অর্থাৎ তারা যদি আজকে বিতর্ক করতে যেতেন একটি পয়েন্ট থেকে মাননীয় স্পিকার, তারা চতুর্থ মিনিটে এসে তারা দুটি পয়েন্ট নিয়ে এসে আজকে বিতর্ক করেছেন এবং মাননীয় মন্ত্রী এসে মাননীয় স্পিকার তাদের যে দ্বিতীয় পয়েন্টটি ছিল সেটি নিয়ে আলোচনা করেছেন। প্রথম পয়েন্টে নিয়ে কোনো আলোচনা আসেনি। সেই দিক থেকে দাঁড়িয়ে মাননীয় স্পিকার কয়েকটি প্রশ্ন ছিল। প্রথমটি হচ্ছে মাননীয় স্পিকার, তারা বারবার স্বীকার করে যাচ্ছেন যে গণ আদালতটি বর্তমান গণজাগরণ মঞ্চের চাইতে কিংবা সম পরিমাণে যদি নিরাপত্তা বেষ্টনী সরকারি পৃষ্ঠপোষকতা পেত, তাহলে মাননীয় স্পিকার তারা সফল হতো।
মাননীয় স্পিকার যদি এটি হয়ে থাকে তাহলে এটি স্বীকার করে নেওয়া হয় না যে গণজাগরণ মঞ্চ সফল ছিল। দ্বিতীয়ত প্রশ্ন মাননীয় স্পিকার, খেয়াল করে দেখুন তারা প্রশ্ন ছুড়েছেন যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী সরকার ইস্তেহারে নিয়ে এসেছে। তার মানে কি আমরা এটি বলতে পারি না যে ইস্তেহারে ঘাতক নির্মূল কমিটি এবং গণ আদালতের যেটি চেতনার উন্মেষ ছিল সেটি একটি ভূমিকা রেখেছে মাননীয় স্পিকার? তাহলে মাননীয় স্পিকার এটি উত্তর হতে পারে এরকম করে মাননীয় স্পিকার উৎপাদন বললেন যে আমরা বলে গিয়েছি যে গণজাগরণ মঞ্চের মতো যদি পুলিশি বেষ্টনী সরকারি সাপোর্ট দিতে তো গণ আদালত, তাহলে নাকি আমাদের কথা অনুযায়ী তার সফল হতো আন্দোলনটি গণ আদালতের জ্ঞান মন্ত্রীর কথা উল্লেখ করে বলেছেন। আমাদের অবস্থাটি মাননীয় স্পিকার এরকম ছিল, তারা যখন বলে যান যে গণজাগরণ মঞ্চের আন্দোলনের ফলে যে ফলাফলটি এসেছে সেই ফলাফলটি আসলে গণ আদালতে আসেনি। আমার মন্ত্রী মাননীয় স্পিকার এই কথা আপনার কথা আমি বুঝতে পেরেছি। মাননীয় বিরোধী দলীয় উপনেতা এটি পয়েন্ট অফ প্রিভিলেজ নাকি পয়েন্ট অফ অর্ডার সেটি সংসদীয় কমিটি দেখবে, আপনি বলবেন না দয়া করে, ঠিক আছে? আর মাননীয় প্রধানমন্ত্রী এটি প্রধানত পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ হয় মাননীয় মন্ত্রী, কিন্তু আপনি ভুল করে অর্ডার করেছেন। যদি এটি পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ হতো তাহলে আমি গ্রহণ করতাম না। স্পষ্টত মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যদি নিরাপত্তা ব্যবস্থা আজকের থেকে বেশি থাকতো গণ আদালতের তাহলে আরো সফল হতে পারবে, কথাটি দেখা আছে মন্ত্রী বলেছেন। নেওয়া হচ্ছে না আপনার অর্ডার। ধন্যবাদ আপনার সুবিবেচনার জন্য। মাননীয় স্পিকার আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় প্রশ্নে। সেটি ছিল মাননীয় স্পিকার যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি তাদের ইস্তেহারে নিয়ে এসেছে, যদি ধরে নিয়ে এটি গণ আদালত থেকে তারা পেয়েছে মাননীয় স্পিকার, সেটিকে তারা মাননীয় স্পিকার সমর্থন জানিয়ে তারা যুদ্ধাপরাধীদের বিচার মানবতা বিচার করেছে মাননীয় স্পিকার, মানবতা বিরোধীদের বিচার। তাহলে বিষয়টি হলো মাননীয় স্পিকার যথেষ্ট পরিমাণে সাক্ষী প্রমাণ থাকা সত্ত্বেও কাদের মোল্লাতে কেন মাননীয় স্পিকার মৃত্যুদণ্ড দেওয়া হয়নি মাননীয় স্পিকার? কেন মাননীয় স্পিকার তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো? তার মানে কি এটি দাঁড়ায় না মাননীয় স্পিকার যে গণ আদালতের যে উন্মেষটির কথা তথাকথিত উন্মেষের কথা তারা বলেছে সেটি মাননীয় স্পিকার বিফল হয়েছে এবং এটির কারণে জনগণ জেগে উঠেছিল বলেই মাননীয় স্পিকার একটি স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে গিয়েছিল সেই গণজাগরণ মঞ্চ, যেটিকে ইতিবাচক সাড়া হিসেবে আমরা মাননীয় স্পিকার অবহিত করতে পারি। এবং এই ইতিবাচক সাড়ার জন্য মাননীয় স্পিকার আমরা দেখেছিলাম কাদের মোল্লার কিন্তু সুষ্ঠু বিচার হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এই দিক থেকে একটু আলোচনা করা দরকার যে গণজাগরণ মঞ্চের যে একটি ফলাফল যে সফলতা সেটি কি মাননীয় স্পিকার? প্রথমত মাননীয় স্পিকার এটি হচ্ছে রেট্রোস্পেক্টিভ আইনের একটি প্রবর্তন, সেটি কি মাননীয় স্পিকার? যখন মাননীয় স্পিকার একটি প্রচলিত আইনে কোনো বিচার ঘটবে সেই প্রচলিত আইনে আপনি কিন্তু পরিবর্তন নিয়ে আসতে পারবেন না, কিন্তু যখন আপনার জনগণ আপনাকে বলবে কিংবা জনগণের অধিকাংশ সমর্থনটি থাকবে প্রিভেইলিং আইনটি পরিবর্তন করার জন্য, সেই প্রিভেইলিং আইনটি পরিবর্তন করে কিন্তু রেট্রোস্পেক্টিভ আইনের পরিকল্পনা করা হয়েছে। এবং এটি কারণে আমরা দেখতে পাই মাননীয় স্পিকার আপিলের ক্ষেত্রে যুদ্ধাপরাধীরা যে সুযোগটি পেত সেটি বন্ধ হয় মাননীয় স্পিকার। দ্বিতীয়ত আমরা দেখতে পাই মাননীয় স্পিকার যে তারা আপিলের ক্ষেত্রে যে সুযোগটি অপব্যবহার করছিল সেই সুযোগটি মাননীয় স্পিকার আমরা বন্ধ করে দিতে পারি। দ্বিতীয়ত মাননীয় স্পিকার গণজাগরণ মঞ্চের আরেকটি সফলতা হচ্ছে আমরা দেখেছিলাম মাননীয় স্পিকার যে জামায়াতে ইসলামী সমাজে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কিংবা যারা 71 সালে মাননীয় স্পিকার আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তাদের কিন্তু মাননীয় স্পিকার সময় সময় একটি বড় অর্থনৈতিক শক্তি ডালপালা মেলে গজিয়ে গিয়েছিল মাননীয় স্পিকার। গণ আদালত কিন্তু এটা নিয়ে কথা বলেছে, প্রতিটা বিচার করেছে মাননীয় স্পিকার, কিন্তু একজন মাত্র নেত্রীর উপর নির্ভরশীলতা একটি সংগঠনকে কিংবা একটি আন্দোলনকে যে খুবই বেশি পরিমাণে এগিয়ে নিয়ে যেতে পারে না মাননীয় স্পিকার, সেটির প্রমাণ হচ্ছে গণ আদালত। এবং মাননীয় স্পিকার ইতিবাচক সাড়া এবং জনগণের সমর্থনটা যদি আপনার সাথে থাকে তাহলে আপনি যে এগিয়ে যেতে পারবেন সেটি ভূমিকা এবং সেটির প্রমাণ হচ্ছে মাননীয় স্পিকার গণজাগরণ মঞ্চ। যেমনটি মাননীয় স্পিকার আজকে ইসলামী ব্যাংকে আমি মাননীয় স্পিকার সমর্থন দিব না, আমি আজকে কোচিং সেন্টার নামে যে উদ্ভাসের যে ষড়যন্ত্র সেটিতে আমি যাব না, আমি মাননীয় স্পিকার তাদের অর্থনৈতিকভাবে যে সকল সংগঠনগুলো শক্তিশালী ভূমিকা রাখছে তাদেরকে মাননীয় স্পিকার আমি প্রতিহত করব। এই যে আমার চেতনার উন্মেষ সেটি মাননীয় স্পিকার কারা শুরু করেছে মাননীয় স্পিকার, এটি হচ্ছে গণজাগরণ মঞ্চ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার খেয়াল করে দেখুন আজকে গণ আদালত এর অনেক কথা বলা হয়েছে মাননীয় স্পিকার। গণ আদালত কিন্তু মাননীয় স্পিকার পুলিশি বাধার সম্মুখীন হয়েছিল। বেগম খালেদা জিয়া সরকারের সময় রাষ্ট্রদ্রোহী মামলায় কিন্তু করেছিলেন আমাদের শহীদ জননী মাননীয় স্পিকার, এবং ফলশ্রুতিতে আমরা দেখেছিলাম 96-তে কিন্তু সরকার ভূমিকা রাখেনি, তাই গণ আদালতের বিষয়টি মাননীয় স্পিকার বন্ধ হয়ে যায়। কিন্তু গণজাগরণের ক্ষেত্রে পুলিশি বাধা থাকা সত্ত্বেও মাননীয় স্পিকার জনগণের ইতিবাচক থাকা
জন্য সারা থাকার জন্য মাননীয় স্পিকার গণজাগরণ তার ভূমিকাটি পালন করতে পেরেছে। তাই তুলনামূলক বিচারে মাননীয় স্পিকার ইতিবাচক সারা এবং সকল দিক থেকে মাননীয় স্পিকার গণজাগরণ মঞ্চ অধিকতর সফল, তাই প্রস্তাবটি গৃহীত হবে না, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের উপনেতাকে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্য উপস্থাপনের জন্য। তার বক্তব্যের মাধ্যমে আজকের এই বিতর্কে গণজাগরণ মঞ্চ নয়, গণ আদালতটি অধিকতর সফল, তার কিছুটা সুবাতাস আমরা পেয়েছি ঠিক কোন দিকে যাচ্ছে। এখন দেখব সরকার দলীয় সংসদ সদস্য তিনি তার উত্থাপিত প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেন। মাননীয় সরকার দলীয় সংসদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মানুষ সংসদে আমাদের কথা বলার জন্য। মাননীয় স্পিকার, আজকের সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তা ছিল গণজাগরণ মঞ্চ নয়, গণ আদালতই অধিকতর সফল। মাননীয় স্পিকার, আপনাকে আবারও অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে কিছুক্ষণ আগেই যে সফলতার জন্য আপনি যে আশা পেয়েছিলেন যে একদিকে এগিয়ে যাচ্ছে, সেদিকে আবারও আপনাকে আমি দুঃখিত করছি এইভাবে যে প্রধানমন্ত্রী যে সংজ্ঞাটি করে গিয়েছিলেন সেই সংজ্ঞা থেকে বের হয়ে গিয়ে যখন আমাদের বিরোধী দলীয় নেতা এবং পরবর্তীতে মন্ত্রী যে কথাগুলো বলেছেন সেগুলো বলার অবশ্যই আমাকে আবারও সফলের যে সংজ্ঞাটি করা হয়েছিল সেই বিরুদ্ধে আবার কথা বলতে হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করে দেখুন প্রধানমন্ত্রী তার সফলের বিষয়ে কথা বলতে গিয়ে দুটি কথা বলেছিলেন। যে সফল বলতে তিনি এখানে বুঝিয়েছেন গণ আদালত সেটিও সফল, গণজাগরণ মঞ্চ সেটিও সফল, কিন্তু সফলের দুটি ক্রাইটেরিয়া দেখে গিয়েছিলেন যে এটি সফল হওয়ার জন্য একটি উদ্দেশ্য থাকবে এবং ইতিবাচক সাড়া থাকবে। কিন্তু মাননীয় স্পিকার, পরবর্তীতে বিরোধী দলের নেতা এবং উপনেতা দুইজনের ক্ষেত্রে দেখা গিয়েছে তারা শুধুমাত্র রেজাল্ট একটি আন্দোলন হলো এবং এই আন্দোলনের পরবর্তীতে কি রেজাল্ট কি ফলাফলটি আসলো সেই ফলাফলের বিষয়ে তার সাথে কথা বলে গিয়েছেন, কিন্তু সফলের আমরা যে ক্রাইটেরিয়া দেখে গিয়েছিলাম উদ্দেশ্য এবং ইতিবাচক সাড়া সেই বিষয়ে কিন্তু তারা কথা বলেন মাননীয় স্পিকার, এবং আমার প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে সেই সংগ্রামটি করে গিয়েছিলেন। এখন মাননীয় স্পিকার, সরাসরি মাননীয় উপনেতার কাছে চলে যাচ্ছি। তিনি প্রথমে যে কথাটি বলেছিলেন ইতিবাচক সারার কথা মাননীয় স্পিকার, ইতিবাচক পড়া নিচ্ছি। ইতিবাচক সারার ব্যাপারে যদি কথা বলতে হয় মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী ঠিক যে মুহূর্তে 1971 সালে মুক্তিযুদ্ধ হওয়ার পর থেকে পরবর্তীতে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে একের পর একটি ঘটনাগুলো ঘটে থাকে 1992 সাল তারপর 2013 সাল, তার একটি সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু তিনি দিয়ে গিয়েছেন মাননীয় স্পিকার। সেই জায়গাতে দাঁড়িয়ে 1992 সালে একজন জওয়ানের যখন দাঁড়িয়ে যখন গণজাগরণের মানুষকে যখন সারা জায়গায় মানুষ স্পিকার এবং সেই জায়গায় কি হয়ে গেছে 140 হাজার দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সবাই যখন প্রায় 1 লাখ লোকের মতো লোক শরৎ উদ্যানে এসে বুঝিয়ে দেয় যে আমরা অবশ্যই কোনো আন্দোলনের সপক্ষে, সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় উপনেতা তার শেষ নির্দেশে বলে গিয়েছেন যে গণজাগরণ মঞ্চ নাকি পুলিশের কাছে বাধা পেয়েছে মানুষ। কখনো না মানুষ এ ধরনের কোনো উদাহরণ আমরা পাইনি যে গণজাগরণ মঞ্চ পুলিশের কাছ থেকে কোনো রকমের বাধা পেয়েছে। মাননীয় স্পিকার, দ্বিতীয় ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির বিষয়ে তিনি একটা কথা বলে গিয়েছেন। এই ক্ষেত্রে বলে মাননীয় স্পিকার, ঘাতকতলা নির্মূল কমিটি 1992 সালে করা হয়, এর পরবর্তীতে 1996 সালে নির্বাচনের পর সেটি স্থগিত হয়ে যায়, একবারে থেমে যায় মাননীয় স্পিকার, এবং তারা কী কর্মকাণ্ড প্রতিনিয়ত করেছে সেটি কিন্তু আমার মাননীয় মন্ত্রী বলে গিয়েছেন, পরে নিচ্ছি। এবং সেটি পরবর্তীতে ফলাফল কি দেখেছে মাননীয় স্পিকার, যখন 2008 সালে আওয়ামী লীগ তার নির্বাচন ইশতেহারটি দেয়, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ঘাতকতলা নির্মূল কমিটি তাদেরকে চাপ সৃষ্টি করে যে তাদের ইশতেহারের মধ্যে যুদ্ধ অপরাধীদেরকে পড়ে নিচ্ছে, যুদ্ধ অপরাধীদেরকে বিচার করতে হবে সেই ইশতেহারটি গ্রহণের জন্য, এবং তারা বাধ্য হয়। পরবর্তীতে যখন বিরোধী দলের উপনেতা এসে বললেন যে যদি তাই হবে তাহলে পর্যাপ্ত পরিমাণে প্রমাণ থাকা সত্ত্বেও কেন মোল্লাকে কেন সে সময় ফাঁসি দেওয়া হলো না মাননীয় স্পিকার, সেই জায়গাতে দাঁড়িয়ে বলি মাননীয় স্পিকার, আমরা যে গণ আদালতটি তৈরি করেছিলাম সেই গণ আদালতের কি ভূমিকা ছিল মাননীয় স্পিকার, আমরা একটি পরে নিচ্ছি একটি দাবি উত্থাপন করেছিলাম, সেখান থেকে পাশ হয়েছিল যে গোলাম আজমকে আমরা ফাঁসি দেবো এবং সেটি আমরা সরকারের কাছে পাঠিয়েছি মাননীয় স্পিকার। পরবর্তীতে তার ফাঁসি হবে কিনা সেটি পুরোপুরি ছিল সরকারের অধীনস্থ মাননীয় স্পিকার। যদি সেই সময় সরকার সেই প্রস্তাবটিকে আমলে নেয় কিন্তু তখন বাস্তবায়ন কিন্তু করেনি মাননীয় স্পিকার, সেটি পরবর্তীতে যখন 2008 সালের পরবর্তী সরকারের সময় বাস্তবায়ন করতে যায় মাননীয় স্পিকার, এবং বাস্তবায়ন করার ক্ষেত্রে গিয়ে যখন আমরা দেখি যে তিনি আমরা যে উন্মেষ থেকে এসেছিলাম মাননীয় স্পিকার, যে দাবিটি তুলেছিলাম যে উদ্দেশ্যের জন্য দাবি তুলেছিলাম তাদেরকে ফাঁসি দিতে হবে, সেই জায়গায় গিয়ে যখন দেখা গেল না তিনি ফাঁসি দেন নাই বরং তাদের 24 বছরের কারাদণ্ড দেন, সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় আমরা আবার কিন্তু নতুন করে আমাদের দাবিটা তুলেছিলাম মাননীয় স্পিকার। এরপরে আরেকটি বিষয় না বললেই নয়, তিনি বলেছিলেন তারপরে মাননীয় স্পিকার তিনি ইসলামী ব্যাংক বা বিভিন্ন রকমের বিভিন্ন সংগঠনের কথা বলেছেন মাননীয় স্পিকার। এই বিষয়ে একটি কথা বলে দিতে চাই মাননীয় স্পিকার, তার কথা শুনে মনে হচ্ছে যে 5 ফেব্রুয়ারিতে গিয়ে শুধুই আমরা মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার নয় বরং ইসলামী ব্যাংক বা অন্যান্য যে সমস্ত সংগঠন আছে সেগুলোকে ব্যান করার জন্য সেখানে গিয়েছিলাম। কখনোই না, আমাদের প্রথম উদ্দেশ্যই ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার। মাননীয় স্পিকার, পুরো বিরোধীকে এক জায়গায় নিয়ে আসার জন্য বিরোধী দলের একটি
বিরোধী নেতার একটি কথা না বললেই নয়, তিনি বলে গিয়েছিলেন যে 5ই ফেব্রুয়ারিতে যে উন্মেষটি ঘটেছিল পরবর্তীতে সেটি বিতর্কিত হয় মাননীয় স্পিকার। এই জায়গাতে আমার মূল কথাটা মাননীয় স্পিকার যে 5ই ফেব্রুয়ারিতে আমরা কেন গিয়েছিলাম, সেই গণ আদালতে আমাদের যে উদ্দেশ্যটি ছিল 5ই ফেব্রুয়ারিতে আমাদের সেই উদ্দেশ্যটি ছিল এবং সেই উদ্দেশ্য তাদের ভাষা অনুযায়ী রেজাল্ট যদি সেটা সফল হয়ে থাকে পরবর্তীতে তারা অন্যান্য যে সমস্ত ইসলামী ব্যাংক অন্যান্য উদাহরণ দিয়েছে সেই সমস্ত উন্নয়ন করেছে, কিন্তু মাননীয় 5ই ফেব্রুয়ারিতে সেটা ছিল না। এই কারণে মাননীয় স্পিকার আমরা আগে যে চেতনাটি নিয়েছিলাম এখনো সর্বশেষে গণজাগরণ মঞ্চে এসেও কিন্তু সে জানার এবং চেতনাটাকে আমরা স্টেট করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। সর্বশেষে মাননীয় স্পিকার দেখে দিতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে কথা বলেছিলেন যে আমাদের অধিকতর সফলতা বলতে যে সর্বসমাজ থাকবে, যে উদ্দেশ্য থাকবে আর ইতিহাস থাকবে, দুইটি গণজাগরণ মঞ্চের চেয়ে বড় আমরা গণআদালতের সবচেয়ে বেশি পেয়েছি মানুষের। এই কারণে মনে করি সফলতার দিক থেকে অধিকতর সফল হচ্ছে গণআদালত। সরকার দলীয় সংসদ সদস্যদের ধন্যবাদ। প্রচুর আলোচনা চলছে সংসদীয় কমিটিতেও। আমরা গঠনমূলক পদে শেষ বক্তা বিরোধী দলের সংসদ সদস্যকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দিচ্ছি। স্পিকার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটি উদাহরণ দিলেই বিতর্কটি কোথায় দাঁড়িয়েছে স্পষ্ট হবে। মাননীয় স্পিকার আজকে পক্ষ দল বিতর্ক করছে জয়ী হওয়ার জন্য, বিপক্ষ দল আজকে বিতর্ক করছে জয়ী হওয়ার জন্য। এখন মাননীয় স্পিকার পক্ষ দল ধরুন জিতে গেল, তাহলে প্রশ্ন হচ্ছে দুটি দলের উদ্দেশ্য এক, এর মাধ্যমে কি প্রমাণিত হবে কে সফল, নাকি মাননীয় স্পিকার কে জিতেছে সেটি দ্বারা প্রমাণিত হবে কে সফল হবে। এটি হয় তাহলে উত্তরটি হচ্ছে মাননীয় স্পিকার যখন সেই গণজাগরণ মঞ্চের সাথে যদি আমরা তুলনা করি সেই 72-এর কথাটি মাননীয় স্পিকার 92-এর কথাটি, তখন আমাদের দেখতে হবে কে সফল হয়েছে এই কার্যকারিতার দিকে। মাননীয় স্পিকার দ্বিতীয় একটা পয়েন্ট তারা বলেছেন আজকে 20টি মাননীয় স্পিকার কোথায় বপন করেছে। উত্তরটি যদি বলি মাননীয় স্পিকার আজকে আমাদের যিনি মাননীয় স্পিকার রয়েছেন তার কাছ থেকে উৎসাহিত হয়ে আমি বিতর্ক শিখেছি। মাননীয় স্পিকার প্রশ্ন হচ্ছে এখন আমি বিতর্ক করছি, তার মানে কি এটি যে মাননীয় স্পিকার যিনি আছেন তিনি সফল, নাকি বরঞ্চ প্রমাণিত হবে মাননীয় স্পিকার কয়টি ট্রফি পেয়েছেন, আমি কতগুলো ট্রফি পেয়েছি, আমি কতগুলো বিতর্কিত তৈরি করতে পেরেছি, তিনি কতগুলো বিতর্কিত তৈরি করতে পেরেছেন। মাননীয় স্পিকার যদি এই আঙ্গিকে বিচার হয় তাহলে মাননীয় স্পিকার প্রমাণিত তাদের কথা অনুযায়ী আজকে স্ট্যান্ড পয়েন্ট দাঁড়ায় কিনা। এখন মাননীয় স্পিকার প্রশ্ন হচ্ছে কার্যকারিতার প্যারামিটারে মাননীয় স্পিকার কিভাবে পরিবর্তন হয়, একটি কথা মাননীয় স্পিকার বলছি। সফলতা নিয়ে কথা বলছিলেন যে কতটি ট্রফি পেয়েছি, কতটি যখন সফলের সঙ্গে তখন বলে গেছেন যে উদ্দেশ্য থাকবে আন্দোলন করুন এবং হচ্ছে ইতিবাচক সারাটি খেলতে পারবেন। এখন তিনি বিতর্কটি ইংরেজিতে যাচ্ছেন স্পিকার যে ফলাফলের জায়গায় আচ্ছা, বিষয়টি হচ্ছে যে আমরা বিতর্ক এতক্ষণ ধরে শোনার পরে যতটুকু বুঝেছি সংসদীয় কমিটিতে আলোচনা করি, বিতর্কটি দুই দিকে চলছে, একটা চেতনা আর একটা ফলাফলের জায়গায়। ফলাফল নিয়ে প্রথমেই মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন আপনারা পয়েন্ট অফ অর্ডার করেননি সেই ক্ষেত্রে, বা কি হচ্ছে এটি নিয়ে আমরা এখনো ভাবছি বলা যায়। আপনার এই অর্ডারটি সংসদীয় কমিটির লেখাগুলো আমরা ভেবে দেখব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন মানুষের প্রশ্ন হচ্ছে এই গণজাগরণের মঞ্চ কেন মাননীয় স্পিকার বেশি সফল। মাননীয় আপনার দৃষ্টি আজকে গণজাগরণ মঞ্চটি কেন মাননীয় স্পিকার সফল একটি উদাহরণ দিচ্ছি। মাননীয় স্পিকার যখন আমরা জানি যে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের মাননীয় স্পিকার খুব গুরুত্বপূর্ণ একটি টার্মিনোলজি হচ্ছে, সেটি হচ্ছে পাবলিক রিঅ্যাকশন টুয়ার্ডস ক্রাইম। অর্থাৎ মাননীয় স্পিকার একটি রায়ের ক্ষেত্রে পাবলিক রিঅ্যাকশনে মানুষের কি ধরনের প্রভাব থাকতে পারে। আমরা জানি মাননীয় স্পিকার এই গণজাগরণ মঞ্চের ক্ষেত্রে কাদের মোল্লাকে যখন ফাঁসিটি দেওয়া হলো না মাননীয় স্পিকার, ঠিক সেই মুহূর্তে যখন গণজাগরণ মঞ্চটি সৃষ্টি হলো, ঠিক সেই মুহূর্তে মাননীয় স্পিকার আমরা দেখি যে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম মাননীয় স্পিকার হাইকোর্টের যে রায়টিকে সেটিকে ওভাররুল করে মাননীয় স্পিকার সর্বপ্রথম সেই রায়টির সংশোধন মাননীয় স্পিকার করা হয়েছে, এবং যেটি হচ্ছে মাননীয় স্পিকার সবচেয়ে বড় ধরনের ইতিবাচকতা, যেটি গণজাগরণ মঞ্চের সবচেয়ে বড় ধরনের মাননীয় স্পিকার সফলতা। দ্বিতীয়ত মাননীয় স্পিকার আছে তাদের কাছে একটি প্রশ্ন যেটি আমি তুলতে চেয়েছিলাম, তারা উত্তরটি দেননি, সেটি হচ্ছে গণজাগরণের মঞ্চ মাননীয় স্পিকার কোন কোন বৈশিষ্ট্য থাকলে বা কোন কোন প্যারামিটার থাকলে হয়তো সেটি সফল হবে না, এই সম্পর্কে একটি প্যারামিটার মাননীয় স্পিকার আছে তারা দেয়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এখন তারা বলেছেন চেতনার কথা, চেতনাটি কিভাবে বিচ্ছুরিত হয়েছে একটু ব্যাখ্যা করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার যখন আমরা দেখি ঠিক সেই 92 সালের পরবর্তী সময়তে জাহানারা ইমামের যখন মাননীয় স্পিকার মৃত্যু হলো, সেই মৃত্যুর পরবর্তী সময়তে সেই চেতনাটি আর মাননীয় স্পিকার আজকে বিস্তৃত হয়নি, আন্দোলনের জন্য পরবর্তীতে তারা ঝাঁপিয়ে পড়েনি। কিন্তু মাননীয় স্পিকার চেতনার কথাটি বলি, যখন মাননীয় স্পিকার আমরা দেখি যে একটি শাহবাগের বদলে মাননীয় স্পিকার হাজার হাজার শাহবাগ যখন মাননীয় স্পিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তখন মাননীয় স্পিকার চেতনাটি সেটি মাননীয় স্পিকার বিচ্ছুরিত হয়। মাননীয় স্পিকার আজকে তারা একটি কথা মাননীয় স্পিকার বারবার বলার চেষ্টা করেছেন যে আজকে একটি প্রশ্ন করেছেন
বলেছিলাম ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ নিয়ে মাননীয় স্পিকার। পরবর্তীতে তিনি একটি মাননীয় স্পিকার উত্তর দিয়েছেন। মাননীয় স্পিকার আরেকটি প্রশ্ন যদি বলি, চেতনার বিষয়টির ক্ষেত্রে আজকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়টিতে আজকে পুরো বাংলাদেশে এই যে বিরোধী বা পক্ষটি, এই যে মাননীয় স্পিকার একটি শক্তি মাননীয় স্পিকার তার শেকড়টি গেড়েছিল, সেই শেকড়টির সন্ধানকে মানুষকে পরিচিত করে দেওয়া, যে আজকে এই যে এই সকল ব্যক্তিগুলো মাননীয় স্পিকার আজকে এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে ঘৃণা করো, এই যে ঘৃণার চেতনাটি মাননীয় স্পিকার সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার কাজটি, সেই কাজটি মাননীয় স্পিকার আজকে এই গণজাগরণের মঞ্চটি মাননীয় স্পিকার করেছিল। মাননীয় স্পিকার আজকে তারা বলছে তুলনামূলক আলোচনা, মানে তুলনামূলক আলোচনার কথাটি বলছি, আজকে তারা বলেছে ঠিক সেই যে গণ আন্দোলনটি, সেই গণ আন্দোলনে মানুষের প্রতিটি মঞ্চ তৈরি করা হয়েছিল, প্রতিটি মাননীয় স্পিকার রায়টি দেওয়া হয়েছে। আর এই মঞ্চটির পার্থক্য কি জানেন মাননীয় স্পিকার? সেটি হচ্ছে সেই মঞ্চটি কার্যকর করতে পারেনি, এই মঞ্চটি কার্যকর সবচেয়ে বেশি পরিমাণে প্রভাব বিস্তার করতে পেরেছে। আমরা বলছি গণজাগরণ মঞ্চ মাননীয় স্পিকার বেশিরভাগ সফল। জি, আপনার প্রশ্নটা নিচ্ছি। আচ্ছা, আপনি কি মনে করেন না যখন জাহানারী দলের চেতনা নিয়ে গণজাগরণ মঞ্চ তৈরি হলো এবং চলে যাচ্ছে, সেটা কি পক্ষান্তরে সেই গণ আদালতের চেতনাটি কি ত্বরান্বিত করছে না? মাননীয় স্পিকার আজকে চেতনার কথাটি মাননীয় স্পিকার যদি বলেন, তাহলে তাদেরকে আরেকটি বিষয় মাননীয় স্পিকার বলতে হবে, যেটি আমরা কিছুক্ষণ আগে বলেছি, সেটি হচ্ছে সেই চেতনার স্থায়িত্বটি মাননীয় স্পিকার কত সময়টি ছিল, কতদিন মাননীয় স্পিকার ছিল, চেতনাটি কতদিন সময় সক্রিয় থাকতে পেরেছিল। আজকে কেন মাননীয় স্পিকার সেই 92 পরবর্তী থেকে কেন 2008 পর্যন্ত মাননীয় স্পিকার আমাদেরকে অপেক্ষা করতে হলো? মাননীয় স্পিকার আজকে অপেক্ষা করতে হয়েছে কারণ সেই চেতনাটি মাননীয় স্পিকার এতদিন পর্যন্ত যে কার্যকারিতার বিষয়টি, সেই কার্যকারিতার ঠিক সেভাবে থাকেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আরেকটা উদাহরণ একটু দেই, তারা আজকে একটি কথা মাননীয় স্পিকার বারবার বলার চেষ্টা করেছে, আমরা যদি স্বতঃস্ফূর্ততার একটি প্যারামিটার মাননীয় স্পিকার আমরা দিয়েছিলাম, সেই স্বতঃস্ফূর্ততার প্যারামিটারটি মাননীয় স্পিকার আমরা বলি, তাহলে আমরা দেখব এই গণজাগরণ মঞ্চের যে আন্দোলনটি ছিল, সেই আন্দোলনটি মাননীয় স্পিকার স্বতঃস্ফূর্ত ছিল। এক্ষেত্রে কখনোই মাননীয় স্পিকার একজন নেত্রী কর্তৃক মাননীয় স্পিকার পরিচালিত ছিল না, বরঞ্চ সেক্ষেত্রে আমরা দেখেছি পুরো বাংলাদেশের সেদিকে ছড়িয়ে গিয়েছে। এবং আমরা দেখেছি একজন অমিয় রহমান পিয়ার, একজন নিধু মজুমদার যখন মাননীয় স্পিকার এই অপপ্রচার থেকে মাননীয় স্পিকার বাঁচায়, মানুষকে জাগিয়ে তোলে, স্বাধীনতার চেতনা আওয়াজ উদ্বুদ্ধ করে তুলে মাননীয় স্পিকার বলতে হবে এই চেতনাটি সবচেয়ে মাননীয় স্পিকার আজকে সফল। দ্বিতীয়ত মানুষ যদি আমরা সারমর্ম করি, তাহলে দাঁড়ায় প্রস্তাব উত্থাপনের পরবর্তী সময়কে সফলতার যে প্যারামিটারটি, সেই প্যারামিটার কি কি অন্তর্ভুক্ত হবে সেক্ষেত্রে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা মাননীয় স্পিকার পাইনি। দ্বিতীয়ত কোন প্যারামিটার ফুলফিল না করলে গণজাগরণ মঞ্চ মাননীয় স্পিকার আজকে সফল হবে না, এই সংক্রান্ত আলোচনা আপনাদের কাছে পাইনি। তৃতীয়ত তিনজন বক্তার মধ্যে আজকে দ্বিতীয় বক্তা এটি বলার চেষ্টা করেছেন যদি যথেষ্ট পরিমাণ সফলতা থাকতো, যদি র্যাপ থাকতো, এসব থাকতো, তাহলে সফল হতে পারতো। অর্থাৎ পক্ষান্তরে তারা এটি মাননীয় স্পিকারকে বলে দিয়েছেন যে আজকে সেই 92 যে কথাটি, সেটি মাননীয় তুলনামূলকভাবে মাননীয় স্পিকার সফল নয়। অপরপক্ষে আমরা বলার চেষ্টা করেছি মাননীয় স্পিকার উদ্দেশ্যের যে বিষয়টি সেটি থাকতে পারে, কিন্তু কার্যকারিতার যে বিষয়টি সেটাই নির্ধারণ করবে কোনটি সফলতা। দ্বিতীয়ত চেতনার বিচ্ছুরণের ক্ষেত্রে আমরা আমাকে বলেছিলাম যে একটি শাহবাগের বদলে হাজারো শাহবাগ মাননীয় স্পিকার তৈরি হয়েছে। অপরপক্ষে আমরা বলেছিলাম যে এই যে গণজাগরণ মঞ্চ, সেটি প্রভাবটি কিরকম, যেটি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের যে আমরা কথাটি বলেছিলাম, যে পাবলিক রিঅ্যাকশনের কথা, টুয়ার্ডস ক্রাইমের কথা বলেছিলাম, সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়ায় আজকে তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন কেন আজকে মাননীয় স্পিকার যে গণ আন্দোলনের যে বিষয়টি ছিল, গণ আন্দোলনটি ছিল, সেটি সফল নয় বা সেটি সফল নয়, সেটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। বরঞ্চ আমরা প্রমাণ করেছি তুলনামূলক জায়গাতে আমরা শক্তিশালী অবস্থানে রয়েছি। ধন্যবাদ বিরোধী দলের সংসদ সদস্যকে। তার মাধ্যমে গঠনমূলক পর্ব শেষ হলো। আমরা যুক্তি খণ্ডন করতে যাব। প্রথমে বিরোধী দলীয় নেতা। আবারও বলছি, গণজাগরণ মঞ্চ নয়, গণ আদালতই অধিকতর সফল। আজকের সংসদে যত ধোঁয়াশা তৈরি হয়েছে, সেটা শুরু হয়েছে আমাদের প্রধানমন্ত্রী থেকে, কারণ তিনি অধিকতর সফলের একসাথে সংজ্ঞান করেছেন এবং সংজ্ঞানটি দিয়েছেন এভাবে যে অধিকতর সফল হবে যদি তার উদ্দেশ্য থাকে এবং নীতিবাচক সারা থাকে। কিন্তু তাদের তিন বক্তা কোনো জায়গায় এটি দেখিয়ে যেতে পারেনি গণজাগরণ মঞ্চ কেন এই দুটো প্যারামিটারে গণ আদালতের থেকে পিছিয়ে। তারা যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে দুটো আসলে একই উদ্দেশ্যে কাজ করে। মানুষ আমি যদি গার্মেন্টস শ্রমিক হই, আমি যদি আমার বেতনের উদ্দেশ্যে আন্দোলন করি, তাও আমার একটা উদ্দেশ্য আছে। আমি যদি আমার হলের জন্য আন্দোলন করি, সেটাও একটা উদ্দেশ্য আছে। মানুষ স্পিকার কোনো আন্দোলনই উদ্দেশ্য ছাড়া হয় না। সুতরাং একটা খুবই আবশ্যিক জিনিসকে তারা প্যারামিটার দেখেছে। যখন তারা বলেন যে উদ্দেশ্য থাকতে হবে, উদ্দেশ্য অবশ্যই আছে, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার। এখন যেহেতু দুটোরই উদ্দেশ্য এক, তাহলে আমরা তুলনাটা করবো কিসে? তুলনাটা তখন করতেই হবে। সেখানে কার্যকারিতা কতটুকু, সেখানে ফলাফলের বিস্তৃতি কতটুকু, সেটা আসলে কতটুকু ব্যক্ত। সেই জায়গা থেকে আমি এসে যখন বলেছি যে তারা যে জায়গাটি দেখে গেছেন, সেখানে কেবলমাত্র প্রতীকী পাচির তারা নিশ্চিত করতে পেরেছেন এবং তারপরে 95 পরবর্তী প্রেক্ষাপটে যে পরিমাণ কার্যক্রম হওয়ার কথা ছিল তার তুলনায় অনেক বেশি সীমিত হয়ে গেছে। কিন্তু তার বদলে 2013 সালে এসে যখন জনগণের বিরুদ্ধে বিচার বিভাগের রায় যায়, জনগণ সেটিকে ফিরিয়ে আনতে সক্ষম হয় এবং এই যে একটি ভিন্ন প্রেক্ষাপটে একটি লম্বা সময় ধরে যে একটি চক্র গড়ে উঠেছে, যুদ্ধাপরাধীদের যে অর্থনৈতিক শক্তি গড়ে উঠেছে, তাদের যে ইসলামী ব্যাংক, রেটিনা কোচিং, এই ইবনে সিনা, এর মাধ্যমে যে একটি লম্বা অর্থনৈতিক মেরুদণ্ড তৈরি হয়েছে, এই পুরো ব্যাপারটি আরো ব্যক্ত গণজাগরণ মঞ্চের ক্ষেত্রে উদ্দেশ্য একই হলেও এই পুরো জায়গাটি একই উদ্দেশ্যকে কার্যকর করতে তারা গণ আদালতের চাইতে আজকের সময় অনেক বেশি এগিয়ে গেছে। এই জায়গাটি থেকে আমরা বলেছি যে কেবলমাত্র উদ্দেশ্যই যদি বলেন এবং
শেখ হাসিনাকে আমরা দেখছি গণ আদালতের কর্মী হিসেবে আমরা দেখেছি জানার ইমামের সাথে মঞ্চ ভাগাভাগি করে নিতে, কিন্তু পরবর্তীতে আমরা 96 পরবর্তী প্রেক্ষাপটে বা 2000 পরবর্তী প্রেক্ষাপটেও কিন্তু এই জায়গাটিকে সেইভাবে ফিরে আসতে দেখিনি। যদিও বা তারা ফলাফলকে অস্বীকার করতে চান, তারাই কিন্তু 2006 থেকে 7 সময়ে ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রমের ফলাফল হিসেবে যে নির্বাচনী ইশতেহারে এই ব্যাপারটি এসেছে সেটিকে টেনে এনেছেন। তার মানে যদিও বা তারা মুখে বলতে চান যে ফলাফল আজকে বিতর্কের কোনো প্যারামিটার হবে না, তারা কিন্তু পুরো বিতর্কে আসলে আদতে পরোক্ষভাবে ফলাফলের কথা বারবারই বলে গেছেন। সেই জায়গা থেকে মাননীয় স্পিকার দাঁড়িয়ে আমরা বলতে চাচ্ছি উদ্দেশ্য তো দুটোরই যদি এক হয় তাহলে তো আজকে তুলনার কোনো প্রশ্নই আসতো না। মাননীয় স্পিকার গণ আদালত আর গণজাগরণ মঞ্চে তার আসলে কোনো পার্থক্য নেই। তার ভাষ্য মতে এটি তার সন্তান, সুতরাং দুটি আসলে এক, আজকে আমাদের তুলনা করার কোনো দরকার নেই, আজকে আমাদের বিতর্ক করার কোনো দরকার নেই। কিন্তু মাননীয় স্পিকার আমরা যেটি দেখতে পাচ্ছি ওটা বিভিন্ন সময় ভিন্ন প্রেক্ষাপটে যে কাজটি করেছে একই উদ্দেশ্য নিয়ে কাজ করলেও সেই কাজটি অনেক বেশি সমাধান করতে পেরেছে, সেই উদ্দেশ্যটিকে অনেক বেশি সফল করতে পেরেছে, কার্যকরী করতে পেরেছে এবং অনেক বেশি ইতিবাচক সাড়া অর্জন করতে পেরেছে গণজাগরণ মঞ্চ আজকের সময়। এই পুরো জায়গা থেকে আমরা যে জায়গাগুলো দেখে গিয়েছি যে স্বতঃস্ফূর্ত গণজীবনের সুযোগ, সেই যে আপিলকে আবার ফিরিয়ে আনার সুযোগ, কাজের মূল্যার পাশে এই পুরো জায়গাগুলো থেকে এই যে তারা যে উদ্দেশ্য এবং নীতিমালা সাধারণ করেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখতে যাচ্ছি যে গণজাগরণ মঞ্চ। ধন্যবাদ। আমরা বিতর্ক করবো কিন্তু কোনো প্রতিপক্ষকে আক্রমণ অথবা অপমানজনক সূচক কথাবার্তা না বলে পর্যায়ে সংসদের সমাপনী বক্তব্য একই সাথে একটি মন্ডল নিয়ে আসছে মাননীয় প্রধান। গণজাগরণ মঞ্চ গণ আদালত অধিকতর সফল। মাননীয় স্পিকার সকলের সঙ্গে আমি আরেকবার বলছি মাননীয় স্পিকার যে উদ্দেশ্য থাকে ইতিবাচক সারাটি থাকবে। মাননীয় স্পিকার 3 জন বক্তা প্রত্যেকজন বলে গিয়েছেন যে গণজাগরণ মঞ্চে যে ফলাফলগুলো রেটিনাকে এবং ইসলামী ব্যাংকের সামগ্রী অর্থনৈতিক মেরুদণ্ড তৈরি হয়েছে এবং সাথে যুদ্ধাপরাধীদের বিচারকে ত্বরান্বিত করা এবং জামাত শিবিরকে নিষিদ্ধ করা এবং যেই দাবিগুলো আমাদের গণজাগরণ মঞ্চ থেকে চলে এসেছে সেই দাবিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে গণজাগরণ মঞ্চ অনেক দূরে এগিয়ে গিয়েছে। মাননীয় স্পিকার আমাদের 3 জন বক্তার একজনও বলি নেই যে গণজাগরণ মঞ্চ এবং গণজাগরণ মঞ্চ কখনো সফল হয়নি। মাননীয় স্পিকার আমাদের আজকের বিষয়টি ছিল গণজাগরণ মঞ্চ এবং গণ আদালতের মধ্যে কোনটি অধিকতর সফল, কোনটি অধিকতর সফল মাননীয় স্পিকার, কোনটি ব্যর্থ সেটি প্রমাণ করা না। মাননীয় স্পিকার দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে আপনারা ক্রাইটেরিয়া দেখিয়ে যান যে কখন কি হলে আন্দোলনটি ব্যর্থ প্রমাণিত হবে। মাননীয় স্পিকার আজকের বিতর্কের কি কোনো উদ্দেশ্য ছিল না। মাননীয় স্পিকার ইতিবাচক সারাটি কথা ফিরে আসছে। মাননীয় স্পিকার বারবার তারা বলে গিয়েছেন যে গণজাগরণ মঞ্চ এইভাবে সফল হয়েছে, গণজাগরণ মঞ্চ এইভাবে সফল হয়েছে। মাননীয় স্পিকার গণজাগরণ মঞ্চ যদি গণজাগরণ মঞ্চ অবশ্যই সফল হয়েছে এবং সেই মাত্র বললেন যে আমি বলেছিলাম যে কোন কোন প্যারামিটারে গণজাগরণ মঞ্চ ব্যর্থ হবে। আজকে আমি এই জিনিসটি বলিনি, আমি বরঞ্চ বলেছি যে কোন কোন প্যারামিটার থাকলে যে গণজাগরণ মঞ্চ কম সফল হবে এই বিষয়টা, সেটির মধ্যে পার্থক্য নেই। আপনার কোনো বক্তব্য আছে? আপনি কি বলেছেন? পয়েন্ট অফ ইনফরমেশনে বলতে চেয়েছিলেন কিন্তু বলেন বলেছে না। আমি আমার বক্তব্যে যেটি বলেছিলাম তিনি সরাসরি মিসকোট করেছেন, আমি সেখান থেকে মিসকোট বলেছিলাম। শব্দটি বলেছিলাম যে আমি বলেছিলাম কেন কম সফল এর কোনো ক্রাইটেরিয়া দেখাননি, তিনি বলছেন কেন ব্যর্থ আর কম সফল দুটোর মধ্যে মানুষ খুবই স্লাইড কথা বলেছে। গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট অফ প্রিভিলেজ না, আমার কাছে কোনো এটা নাম দিলেও চলবে। তারা ভাবছে আমরা পাশে তার রাজনীতি কার্যক্রম করতে পেরেছেন, জামা শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটি নির্বাচন কমিশনও হাতে নিয়েছে। মাননীয় স্পিকার সবকিছু বুঝতে মাননীয় স্পিকার গণজাগরণ মঞ্চ যে দাবি করে যে মা তোমার ভয় নেই, রাজপথ ছাড়ি নেই, মাননীয় স্পিকার জাহানারী নামকে উদ্দেশ্য করে বলেন মাননীয় স্পিকার সেই জাহানারী নাম যে চেতনাটি বহন করে দিয়ে গেছেন মাননীয় স্পিকার সেই চেতনাটি গণজাগরণ মঞ্চ পালন করছে মাননীয় স্পিকার। অর্থাৎ যে ইতিবাচক সারার কথাটি বলেছিলাম মাননীয় স্পিকার সেই ইতিবাচক সারাটি এখনো গণ আদালতের যে ইতিবাচক সারাটি সেটি এখনো বর্তমান রয়েছে মাননীয় স্পিকার, সেটি বহন করেছে গণজাগরণ মঞ্চ মাননীয় স্পিকার। তাই অধিকতর সকল জায়গাটি যখন তখন সেই গণ আদালতের সাফল্য এখন স্থিত হয়নি। তাদের প্রথম বক্তা বলে গেছে যে গণ আদালতের সেটি পরে স্থিত হয়ে গিয়েছে এবং স্থিত হয়ে যাওয়ার পরে আমরা গণজাগরণ মঞ্চকে লক্ষ্য করেছি মাননীয় স্পিকার। আসলে মাননীয় স্পিকার লক্ষ্য করবেন যখন প্রত্যেকবার জানুয়ারি মৃত্যুবার্ষিকী পালন করা হয় এবং মাননীয় স্পিকার রাষ্ট্রদ্রোহিতার যে বিভিন্ন ধরনের
বিভিন্ন ধরনের আন্দোলন পালন করা হয় এবং মাননীয় স্পিকার যখন তত্ত্বাবধায়ক সরকার 2006 সালে আসে এবং 6 সাল থেকে 8 সালে বিভিন্ন সমাবেশের মাধ্যমে ঘাতক দালাল নির্মূল কমিটি, শাহরিয়ার কবির এবং বিভিন্ন নেতারা এই আন্দোলনটি পর্যালোচনা চালিয়ে নিয়ে যান মাননীয় স্পিকার এবং আওয়ামী লীগ সরকার বাধ্য হয় যাতে নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিষয়টি রাখতে মাননীয় স্পিকার সেটি ফলশ্রুতিতে এবং যুদ্ধাপরাধীদের বিচার কার্যটি শুরু হয় এবং তাদের একটা ফাঁসি দেওয়ার পরিস্থিতি গণজাগরণ মঞ্চ তৈরি হয় মাননীয় স্পিকার। এই যে ধারাটি মাননীয় স্পিকার, এই ধারাটি কোথা থেকে এসেছে মাননীয় স্পিকার? সেই গণ আদালত থেকে মাননীয় স্পিকার এবং গণ আদালতে সেই যে চেতনা মাননীয় স্পিকার, সেই চেতনা এখন পর্যন্ত আমরা লাভ করে আছি মাননীয় স্পিকার এবং বাংলাদেশ হিসেবে সেই যুদ্ধাপরাধীদের বিচার কার্যটি পালন যতদিন পর্যন্ত পালন না হবে এই যে ইতিবাচক সারাটি মাননীয় স্পিকার এটি কখনো স্থগিত হয়ে যায়, কখনো বন্ধ হয়ে যায় মাননীয় স্পিকার এবং এই পরিস্থিতিতে যে ইতিবাচক সারাটি রয়েছে তাই বলতে চাই মাননীয় স্পিকার গণজাগরণ মঞ্চ নয় গণ আন্দোলন অধিকতর সকল প্রস্তাবটি গৃহীত হবে। শেষ কথা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তার বক্তব্যের মাধ্যমে সংসদে বক্তব্য শেষ হলো। আমরা মূল্যায়ন শুনবো, যেহেতু আমাদেরকে এখানে বসানো